বুঝলি সত্য, এবার আলুর ফলন ভালোই হয়েছে। মনে হয় ব্যবসা ভালোই করতে পারবো। সত্য আর বীরু দু এক কথা বলতে বলতে গ্রামের খগেন খুড়োর চায়ের দোকানের সামনে এসে দাঁড়ালো। ও খুড়ো, দুবার চাও দাও দেখি। বুঝলি সত্য, আকাশটা কালো করে আইছে, মনে হয় এক্ষুনি ঝড় বৃষ্টি এলো বলে। চল চল, চা খেয়ে বাড়ির থেকে বেড়ায় পড়ি। এ বসো দিতাছি। ও খুড়ো, চাটা দাও, তাড়াতাড়ি করো, এদিকে তো বৃষ্টি নামলো বলে। খুড়ো, আমাদের চায়ের সাথে আলুর চপটা দিতে ভুলো না জানো। হ্যাঁ হ্যাঁ দাও, আলুর চপ দিয়া এই বৃষ্টির দিনে সাথে যদি চা হয় একদম জমে যাবে। ঠিকই বলেছ। হ্যাঁ হ্যাঁ দিতাছি, এই নাও চা। বিজনপুর গ্রামের এই খগেনের চায়ের দোকান এলাকায় খুবই বিখ্যাত। এখানে চা, সিঙাড়া, চপ, মুড়ি সব কিছুই পাওয়া যায় বলে গ্রামের লোকেরা তাদের কাজ সেরে দিনের শেষে এই চায়ের দোকানেই আড্ডা মারে। সবার এটা ওটা কথাবার্তার সঙ্গে সঙ্গে চপ, মুড়ি আর চা দিয়ে গল্পের আসর ভালোই জমে ওঠে সন্ধ্যের সময়। আর খগেন খুড়োর হাতে জাদু আছে, এত ভালো চপ তৈরি করে যে এলাকার মানুষ এই চায়ের দোকানে না এসে থাকতেই পারে না। এরই মধ্যে ছাতা মাথায় দিয়ে কালীপদ আর শশী এসে দোকানে ঢুকলো। এসে হে কালীপদ, তা এত দেরি কেন? এদিকে তো খুড়ো সব শেষের দিকে। আরে আর বলো কেন, এই বৃষ্টির জন্য দেরি হয়ে গেল। ও খুড়ো, দাও দাও, আমাদেরকে একখান করে চা দাও আর আলুর চপও দাও দেখি। বুঝলে কালীপদ, আজ খগেন খুড়োর আলুর চপটা যা বানাইছে না, চা দিয়ে পুরা জমে যাবে। তোমরাও খেয়ে দেখো ভাই। হ্যাঁ হ্যাঁ, তাই ভালো। যা ঝলমলিয়ে বৃষ্টি নামছে, এখন আর বেরোতে পারুন না। অখুড়ো, আমাদের দুজনকে দুটি আলুর চপ দাও দেখি। কই গো খুড়ো, আমাদের গরম গরম দুখানি সব দাও দেখি। খগেন কড়াই থেকে চপ তুলে চাটা এগিয়ে দিল। নাও দেখি, চা আর সবখানি নাও। তা খুড়ো, আজ একখান গল্প হবে না? এই বৃষ্টির দিনে তোমার ভূতের গল্প না শুনলে কি হয়? তা এখন গল্প জোরো দেখি। তার বলতে, দাঁড়াও, আমিও একবার চা নিয়ে আসি, তারপর তোমাদের গল্প শোনাবো। খগেন খুড়ো একবার চা নিয়ে এসে সামনের বেঞ্চে গিয়ে বসলো। ঘটনাটি ঘটছে আজ থেকে 30 বছর আগে। আমার বয়স তখন 20 বছর হবে। সেই দিন আমি গিয়েছিলাম আমার পিসির বাড়ি একটা অনুষ্ঠানে যোগ দিতে। তা আমার পিসির বাড়ি যেতে ট্রেন ধরতে হইতো। আমি সকাল সকালই বেড়ায় পড়ছিলাম, আর কথা ছিল গেলে রাতে আর বাড়ি ফিরুম না। তা সেই মতো ট্রেনও ধরলাম। রেলগাড়ি দিয়া যখন নামলাম তখন বেলা গড়িয়ে দুপুর। পিসির বাড়িতে অনেকটা সময় লেগে যাবে বলে মা সঙ্গে কিছু খাবারও বেঁধে দিয়েছিল। রেলগাড়ি দিয়ে নাইমা অনেক পথ যেতে হবে। এদিকে সকাল সকাল বেড়াইছিলাম,
তাই বেশ খিদেও লাগছিল। তাই একটা গাছের তলা খুঁজা ওখানে একটু জিরায় নিলাম। ওখানে বসেই খাওয়া দাওয়াটা সাইরা নিলাম। খাওয়া দাওয়া শেষ করে আবার পথ চলা শুরু করি। পথ চলতে চলতে এই গরমে বেশ কাহিল হয়ে পড়ছিলাম। পথ চলতে চলতে এই গরমে বেশ কাহিলই হয়ে পড়ছিলাম। বারবার গামছাখানি দিয়া শুধু ঘাম মুছি আর একটু একটু করে পথ চলতে থাকি। এই গ্রীষ্মের দুপুরে কোনো ভ্যানও পাইলাম না যে ভ্যানে উঠটা একটু এগায় যাই। তাই পায়ে হেঁটেই পথ চলা শুরু করলাম। পিসির বাড়িতে যখন গিয়েছিলাম তখন প্রায় বিকাল হয়ে আইছে। ভেবেছিলাম তো সেই রাতেই ফিরব, কিন্তু পৌঁছাতে এত দেরি হলো বলে সেই রাতে আর বেরোনো হয়নি। তবে এখানে একটা কথা বলে রাখি, সেই দিন আমি যখন পিসির বাড়ি পৌঁছেছিলাম সেখানে গিয়া তো আরেক কাণ্ড দেখি। পিসির পাশের বাড়িতে একটা পরিবার থাকতো। সেই পরিবারের একটা ছেলেকে সকাল দিয়া খুঁজাই পাওয়া যাইতাছিল না। সেই গ্রামের গ্রামবাসীরা চারদিকে ছেলেটাকে খুঁজতে হার হদিস করে, কেউই আর পায় না। সেই দিন আমার পিসির বাড়িতে একটা ছোট্ট ঘরোয়া অনুষ্ঠানও ছিল, যার জন্য আমার সেখানে যাওয়া। পাশের বাড়ির এই অবস্থার কারণে পিসিও তাদের বাড়িতে গিয়া দাঁড়ায়। দিনের আলোয় একটা জলজ্যান্ত ছেলে উদয় হলে সে তো সবারই চিন্তার কারণ। তাই আমিও পিসির সাথে গেলাম। সেইখানে গিয়া দেখি ছেলেটার মা বাবা তো একদম ভাঙা পড়ছে। কিছু মানুষ তাদেরকে শান্ত করার চেষ্টা করতেছে। গ্রামের লোকেরা অনেক খোঁজাখুঁজি করতে করতে বেলা গড়িয়া গেল। দুপুর হয়ে গেছে। এই ছেলেটার বাড়িতে সবাই ভিড় করে দাঁড়ায় আছে। এমন সময় দেখা গেল ছেলেটা হাইটা হাইটা বাড়ির ভেতরে ঢুকে গেল। তার মা বাবা তো তারে দেখা কিছুটা স্বস্তি পাইল, তবে ছেলেটাকে স্বাভাবিক লাগতেছিল না। যাই হোক, ছেলেটা ফিরছে দেখে গ্রামের লোকরা যে যার বাড়ি ফিরে গেল। তবে আমার পিসি তাদের বাড়িতে, যেহেতু বাড়িটা একদমই পাশে, তাই পিসি আর তার মা বাবার কাছেই বসেছিল। ছেলেটিরে অনেকবারই জিজ্ঞেস করা হইল কোথায় ছিল, কেন গেছিল, কার সাথে ছিল, কিন্তু ছেলেটা কোনো কথারই উত্তর দেয় না। সে যেন একদম বোবা হয়ে গেছে। সে যে মাথা নিচু করে বসেছে তো বসেছেই, তাকে আর নড়ানো সরানো যায় না। এরই মধ্যে পিসিমা বাড়ি ফিরল, তাদের সাথে আমিও চলে আইলাম। সেই রাতে তো আর বাড়ি ফেরা হইল না। রাতে খাবার দাবার খেয়ে ঘুমায় পড়ছি। সারাদিন পরে শুয়ে ঘুমটা সবে আইছে, বাইরে দেখি খুব চেঁচামেচি হইতাছে। ঘুমটা ভেঙে গেল। আমি ঘর দিয়া বেড়ায় দেখি এসে পিসিমারা সব ওই পাশের বাড়ির দিকে যাইতাছে। আমি গিয়ে পিসিমাকে বললাম কি হয়েছে। আমরা সবাই মিলে হারুদের বাড়িতে গেলাম। দেখি হারু একটা কলসি দাঁতে করে নিয়ে এ গাছে উঠে যাচ্ছে তত্তর করে। আমি তো দেখা অবাক, একটা ছোট্ট ছেলে আবার এত শক্তি কোথা থেকে এলো? আর গাছে এইভাবে লাফিয়ে লাফিয়ে ওটা তো যাত্রার কথা নয়। ছেলেটার চোখে মুখের মধ্যে একটা অদ্ভুত পরিবর্তন লক্ষ্য করলাম। সে একটা হিংস্র দৃষ্টি নিয়ে সবাইকে দেখতেছে। আমরা গিয়ে দেখি চিৎকার চেঁচামেচিতে আরো লোক বার হয়ে গেছে। তাদের বাড়ির সামনে সেই জটলা। অনেক ডাকাডাকি করেও তারে গাছ দিয়া নামাতে পারা গেল না। এই রাতে ছেলেটা রীতিমতো তাণ্ডব চালিয়েছিল।
আমার দেখা এই ঘটনা খুব ভয় ধরিয়েছিল আমার মনে। বাপরে বাপ, কি ভয়ের ঘটনা! শুনেছিলাম ছেলেটা খেলতে খেলতে গ্রামের পশ্চিমে বাঁশবাগানে ঢুকে গিয়েছিল, আর তারপর দিয়েই এই অস্বাভাবিক আচরণ করতে শুরু করে। ইসিবাদের ওই বাঁশবাগানটা অভিশপ্ত ছিল। রাতের বেলা তো দূর, দিনের বেলাতেও কেউ ওই বাঁশবাগানের আশেপাশে দিয়া চলাফেরা করতো না। শুনেছিলাম সেখানে নাকি ভূতের বাস আছে। পুরো তারপরে ছেলেটার কি হলো গো? সে যাই হোক, আমি তো পরের দিন সকালেই পিসির বাড়ি থেকে বাড়ির দিকে ফিরে আসি। তবে পরে পিসির মুখ থেকে শুনেছিলাম তার উপদ্রব দিন দিন বেড়েই চলেছিল। একদিন তো ছেলেটাকে গ্রামের পুকুরের জলে ভাইসা থাকতে দেখা যায়। ছেলেটারে বাঁচানোও যায় নাই। এইসব শুনে এই রাতের অন্ধকারে বাড়ি ফিরতে তো ভীষণ ভয় লাগতেছে। হ্যাঁ হ্যাঁ, দাঁড়াও, আমিও দোকান বন্ধ করে দিই, তোমাদের সাথে একসাথেই যাব ফিরা।